শুভ সন্ধ্যা। আজ কিডনির পাথর নিয়ে আলোচনা করব। কিডনির পাথরের উপর হোমিওপ্যাথিক ঔষধ কি কি রয়েছে এবং কিডনির পাথর বার করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধের উপরে আলোচনা করব। হোমিওপ্যাথি চিকিৎসায় কিডনির পাথর খুব ভালোভাবে বার হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে। বিনা উপদ্রবে কিডনির পাথরগুলো সহজে বার হয়ে যায়। কোনো রকম অপারেশন করার প্রয়োজন হয় না। কিডনির পাথরের চিকিৎসায় কোনো রকম অপারেশন ছাড়াই শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেই কিডনির পাথর খুব সহজে বার হয়ে যায়। কিডনির পাথর বার করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, আজকে হোমিওপ্যাথিক সেই ঔষধগুলো সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। কিডনির পাথরের রোগীদের কোনো রকম টেনশন করার দরকার নেই, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। খুব সহজেই কিডনির পাথর বার করার জন্য আমাদের অত্যন্ত সফলকামী হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। সাধারণ মানুষ যারা আছেন তারা এই বিষয় সম্বন্ধে জানেন না, সেই জন্য কিডনির পাথরের কথা শুনলে ভীষণভাবে ভয় পেয়ে যান যে এই পাথর বার হবে না, অপারেশন করতে হবে, অপারেশন করতে গিয়ে বিপদ কিছু ঘটতে পারে, অনেক টাকা পয়সা খরচের ব্যাপার, শরীর অক্ষম হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের নেতিবাচক ভয়ানক দুশ্চিন্তাগুলো মাথার মধ্যে চেপে বসে। এইরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিডনির পাথর বার করা সম্ভব। আজকে সেই সম্বন্ধে আলোচনা করব, যাতে করে সাধারণ মানুষের মনে কিডনির পাথর বার হওয়ার ব্যাপারে হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে একটি ভালো ধারণা তৈরি হতে পারে। তবে আমার আলোচনা শুনে আপনারা কেউ, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা আমার আলোচনা শুনে ওষুধ কিনে খেতে যাবেন না। অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি যে বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন তাদের সাথে পরামর্শ করে তারপরেই আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। আমি আলোচনা শুরু করব, তো তার আগে আপনারা জানান যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে আমার আলোচনা শুনছেন কমেন্টের মাধ্যমে জানান। সেই সাথে সাথে বলবো, আমার এই ফেসবুক লাইভটিকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, যাতে করে যারা আমার আলোচনায় অংশগ্রহণ করতে চান তারা খুব সহজেই এই লাইভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমি আলোচনা শুরু করব, আপনারা তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে একটু জানান, আমাকে জানিয়ে দেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন, তার মধ্যে ডাক্তার ঝর্ণা আক্তার ঝর্ণা, তিনি মেসেজ করে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার সাউন্ড স্যার। সুশান্ত দাস, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে, তা চলুন। ইন্ডিয়া মুর্শিদাবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আলোচনা শুরু করছি, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের ফেসবুক টাইমলাইনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে
বিভিন্ন জায়গাতে আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে এই লাইভে অংশগ্রহণ করতে সাহায্য করবেন। আমার সঙ্গে আরো যুক্ত হয়েছেন ডাক্তার জয়দেব সরকার, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি। থ্যাংক ইউ। আপনি আমার আলোচনার ভীষণ ভক্ত। গতদিনও আপনি যুক্ত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে আপনি হোমিওপ্যাথি ডাক্তার নন, কিন্তু আপনি হোমিওপ্যাথির উপরে অনেক বেশি আগ্রহ রয়েছে। তা চলুন, খুব ভালো লাগছে, আমি আলোচনা শুরু করছি। ডাক্তার শ্রীমন্ত দে, থ্যাংক ইউ দাদা, আপনি ভালো আছেন আশা করি। তা চলুন আমি আলোচনা শুরু করছি। আজকে কিডনির পাথরের উপরে আলোচনা করব। কিডনির পাথর বার করার জন্য হোমিওপ্যাথির অনেক ভালো ভালো এফেক্টিভ মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলোর সাহায্যে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিডনির পাথর বার করা সম্ভব। এবং যাদের কিডনির পাথর রয়েছে তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। তাদের অপারেশনও করতে হবে না, কাটাকুটিও করতে হবে না, বেশি টাকা পয়সাও খরচ করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে কিডনির পাথর সব রকম উপদ্রব ছাড়াই খুব সহজে বার হয়ে যাবে। আপনারা সবাই এই কাজ করতে পারবেন। তা চলুন আমি একটি কেস দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আজকে ছোট ছোট কেস, ছোট ছোট আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটি কিডনির পাথরের পেশেন্ট, একটি ছেলে, তার বয়স হচ্ছে 55 বছর মতো বয়স। একটি পুরুষ রোগী, 55 বছর মতো বয়স, দুটো কিডনিতেই পাথর রয়েছে, দুটো কিডনিতেই। তা তিনি আমার কাছে এসছেন। দেখতে বেশ শক্তপোক্ত, সুঠাম শরীর, মজবুত। তিনি সবসময় হাসেন, সব সময়তেই হাসেন, হাসি খুশি মেজাজে থাকেন। তিনি একজন ব্যবসাদার মানুষ, সবসময় হাসি খুশি। এবং আমার সঙ্গে বসে চোখে চোখ রেখে কথা বলছেন যেন অনেক দিনের পরিচিত তার সঙ্গে। খুব মিশুকে ভঙ্গিমাতে আমার সঙ্গে কথা বলছেন। কোনো রকম লাজুকতা, আপনার জড়তা, ভয় ভীতি এ সমস্ত কিছু নেই। অত্যন্ত মিশুকে এবং পরিচিত ভঙ্গিমাতে চোখে চোখ রেখে কথা বলছিলেন। তার 2 কিডনিতে পাথর। এই কিডনির পাথরের জন্য তিনি অন্য চিকিৎসা করছিলেন, অন্য প্যাথির চিকিৎসা করছিলেন। তা সেই সময়ে যে সাইজ ছিল সেইখানে চিকিৎসা করতে করতে সাইজ আরো বড় হয়ে গেছে। আমার কাছে একটি আরোগ্য হওয়া রোগীর মুখে শুনে তিনি আমার কাছে এসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কবে শুনেছেন? তিনি বললেন যে গতকালই আমার দোকানে আলোচনা হচ্ছিল। তো তখনই তিনি বললেন যে আপনার কাছে ওষুধ খেয়ে তার কিডনির পাথর বার হয়ে গেছে, এই জন্য আমি আজকেই চলে আসলাম। দিয়ে হাসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার কথা শোনা মাত্রই আপনি চলে আসলেন, রাতে কোনো চিন্তা ভাবনা করা আর কারোর সঙ্গে খোঁজ খবর নেওয়া এগুলো কিছু করেছিলেন? বললেন যে না। কি খোঁজ খবর নেব? আপনি আমার এখানে আছেন, আপনি ডাক্তার, আপনার কাছ থেকে কিডনির পাথর বার হয়ে যায় শুনেছি, চলে আসছি। তো কি কি জিজ্ঞাসা করব? আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি এক জায়গায় চিকিৎসা করছিলেন, এখন সেই চিকিৎসা বন্ধ করে আপনি আমার কাছে এলেন, তাও আবার হোমিওপ্যাথি, তো এসব ব্যাপারে আপনার কোনো চিন্তা ভাবনা? না, আমি ওসব কোনো চিন্তা ভাবনা করি না ভাই, আমি কোনো টেনশন করি না, কোনো চিন্তা করি না। সে বলল, আমি দেখলাম বাড়ির কাছে, চলে আসলাম। এখন আপনি ওষুধ দেন যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, যন্ত্রণা কেমন হয়? তো বললেন যে কিডনির এইখানে পিছনের দিকে সবসময় একটা ঘিন ঘিনে ব্যথা থাকে, এবং মাঝে মাঝে হঠাৎ করে ব্যথা একটু জোর হয়, মানে খোঁচা মারা মতো একটা ব্যথা আসে 2 দিকেই, একই সাথে হয় না, মাঝে 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 এটা হয়। হঠাৎ করে একটা খোঁচা লাগা মতো ব্যথা, হঠাৎ করে চেপে ধরা মতো একটা ব্যথা, এরকমের অনুভব হয়।
প্রস্রাবে যে সবসময় যন্ত্রণা হয় তা হয় না, মাঝে মাঝে যন্ত্রণা করে, প্রস্রাবে মাঝে মাঝে যন্ত্রণা করে, কিছুক্ষণ থাকে আবার বন্ধ হয়ে যায়। তো এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা টেনশন কোনো কিছু করেন? না, আমি কোনো টেনশন করি না। তিনি ব্যবসা করেন, ব্যবসার উপরে কোনো দুশ্চিন্তা টেনশন পরিবার সংসার কোনো কিছু না, আমি কিছু ভাবি না। আমি তাকে ওষুধ দিয়ে দিয়েছিলাম। এই পেশেন্টকে আমি 200 পোটেন্সি থেকে শুরু করে আমি একে 10M পোটেন্সি পর্যন্ত দিয়েছিলাম, তারপরেই ওনার কিডনির পাথর বার হয়ে যায়। কিন্তু 200 পোটেন্সি দেওয়ার পরেই তার যে ব্যথা যন্ত্রণা সেগুলো চলে গিয়েছিল, সেগুলো চলে যায়। তারপরে যখন আর ব্যথা যন্ত্রণা কোনো অনুভূতি হতো না, ভালো বোধ করতেন, আমি তাকে বারবার বলেছি ফটো করতে, ইউএসজি করতে, আজ করব কাল করব পরশু করব, মানে কোনো তাগিদ নেই। আমার আগ্রহ ছিল যে দেখতে হবে আসলে কি হলো। তারপরে বলে বলে তাকে আমি ইউএসজি করাই। ইউএসজি করানোর পরে রিপোর্ট নর্মাল। কি মেডিসিন ছিল? কি মেডিসিন ছিল মনে হচ্ছে? আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন। লাইভটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই লাইভে অংশগ্রহণ করতে পারেন। কিডনির পাথরের উপরে দুর্দান্ত ওষুধ, এগুলো দুর্দান্ত ওষুধ। আমি যে লক্ষণগুলো যেভাবে বললাম আপনারা প্রায় পাবেন, মানে হুবহু রোগীর কাছ থেকে আমরা যেভাবে পাই, আন্দাজে কিছু নয় যে এই মেডিসিনটি কিডনির পাথরের স্পেসিফিক ওষুধ, ওই মেডিসিন কিডনির পাথরের স্পেসিফিক ওষুধ, এমন না। লক্ষণ অনুসারে যে লক্ষণগুলো আমরা প্রায়ই পেতে পারি, প্রায় রোগীর মধ্যে পাই, সেই মেডিসিনগুলো সম্বন্ধেই আপনাদের সামনে আমি আলোচনা করছি, যাতে করে আপনারাও খুব সহজে বুঝতে পারেন এবং পেশেন্টদেরকে দিয়ে তাদের আরোগ্য করে তুলতে পারেন। কেউ বলবেন যে এই পেশেন্টকে আমি কি মেডিসিন দিয়েছিলাম? ঠিক আছে, চলুন। আমি একে মেডিসিন দিয়েছিলাম বেলেডোনা। জানি না এর আগে আমি আপনাদের সঙ্গে এই পেশেন্ট সম্বন্ধে আলোচনা করেছি কিনা। আমি একে ওষুধ দিয়েছিলাম বেলেডোনা, বেলেডোনা ওষুধ। বেলেডোনা দেওয়ার পিছনে যে নির্দেশক লক্ষণগুলো ছিল আমি যে আলোচনা করলাম তার মধ্যে, সেটা হচ্ছে একদিকে হলো তার যন্ত্রণা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে খোঁচা মারা মতো যন্ত্রণা হতো, মাঝে মাঝে বাড়তো, মাঝে মাঝে বাড়তো যন্ত্রণা, তারপরে থেমে যেত। কিন্তু পিঠের দিকে একদিকে একটা ঘিন ঘিনে ব্যথা সবসময় প্রায় থাকতো, প্রায় সবসময় ঘিন ঘিনে একটা ব্যথা থাকতো। এটা স্বাভাবিক। বেড়ে যাচ্ছে কখন, বাড়ছে কখন, হঠাৎ হঠাৎ করে বাড়ে। এই একটা সাইড গেল যন্ত্রণার প্রকৃতি। দ্বিতীয়ত হচ্ছে রোগীর মানসিকতা। রোগী হচ্ছে লঘু চেতা, ফ্রিভোলাস, লঘু চেতা, কোনো টেনশন দুশ্চিন্তা কিচ্ছু করে না। আর হচ্ছে কথা বলার সময় সে সবসময় হাসছে, সবসময় হাসছে, লাফিং স্পিকিং হোয়েন। এটা নিয়ে কোনো টেনশন দুশ্চিন্তা কিছুই করে না। লাইক ডিজায়ার, লাইকোপোডিয়ামের পেশেন্ট এরকম। লাইকোপোডিয়ামের পেশেন্ট মানে একেবারে আদর্শ পেশেন্ট যাকে বলতে পারেন। মেটিরিয়া মেডিকাই বেলেডোনা, মেটিরিয়া মেডিকাই বেলেডোনা সম্বন্ধে যা বর্ণনা দিয়েছেন তা এই রুগীর
সাথে একেবারেই মিল রয়েছে। ওকে বেলোডোনা দেওয়া হয়েছিল। চলুন পরের কেসে যাচ্ছি আমি। একটি পেশেন্ট কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন, তার ডান কিডনিতে পাথর। ওই রুগীরই আজ থেকে 8-9 মাস আগে আমার কাছে ওষুধ খেয়ে সেই সময়ে তার কিডনির পাথর বার হয়ে যায়। কিডনির পাথর বার হয়ে গেছে, আর চিকিৎসা নেয়নি। এই 8-9 মাস পর আবার আমার কাছে একদিন হঠাৎ এসে বলছে, ডাক্তারবাবু কিডনিতে যে আবার পাথর হলো। তো আমি তাকে বললাম যে দেখুন, কিডনির পাথর একবার বার হয়ে যাওয়া মানে এই নয় যে কিডনিতে আর পাথর জমবে না। কিডনির ভিতরে সমস্যা রয়েছে, সেডিমেন্ট জমছে, সেখান থেকে যে যা বার হয়ে যাওয়া দরকার ছিল সেটা বার হতে পারছে না, ওখানে থাকছে। এটা কিডনির প্রবলেম। তো তার জন্য তো ট্রিটমেন্ট করতে হবে। এটার জন্য ট্রিটমেন্ট না করলে বারবার পাথর জমার একটা প্রবণতা থাকবে, আর সেই জায়গাতে যদি ঠিক হয়ে যায় তাহলে আর পাথর জমার সম্ভাবনা থাকবে না। তো আমি তো ওষুধ দিচ্ছি পাথর বার করার জন্য, পাথর বার হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন তার যখন যন্ত্রণা হয় তখন প্রচুর যন্ত্রণা, আর এই যন্ত্রণা নিয়ে সে দুবার ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। স্যালাইন দিতে হয়েছে, ইনজেকশন দিতে হয়েছে, তারপরে ঠিক হয়েছে। 2বার ভর্তি হয়ে ওই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তারপরে তিনি আমার কাছে এসেছেন। তো জিজ্ঞাসা করলাম যে কখন যন্ত্রণা বেশি হয় আর কতটা যন্ত্রণা হয়। তিনি বললেন যখন প্রস্রাব শুরু করেন তখন থেকেই তার যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা করে, প্রচন্ড সহ্য করা যায় না, এত যন্ত্রণা করে। আর প্রস্রাব ঠিক মতো হয় না, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়, সে সঙ্গে জ্বালা করে, ভীষণ জ্বালা, প্রচন্ড জ্বালা করে, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়, প্রস্রাব ঝেড়ে হচ্ছে না, মনে হচ্ছে যেন প্রস্রাব হয়ে গেলে ভালো হতো। এবং সব সময় প্রস্রাবের একটা বেগ থাকছে, এবং প্রস্রাব করার সময় প্রচন্ড কোঁত, প্রচন্ড চাপ থাকছে, প্রচন্ড কোঁথানি থাকছে, প্রচন্ড চাপ থাকছে। যেহেতু প্রস্রাব ভিতরে প্রচুর পরিমাণে আছে, সঞ্চয় আছে বলে তার অনুভব হচ্ছে, এবং সেই প্রস্রাব ঝেড়ে করতে পারলে তার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমে যাবে। এই ইচ্ছাতে সে প্রস্রাব করতে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। অল্প একটু প্রস্রাব হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হচ্ছে, প্রচন্ড জ্বালা, প্রচন্ড যন্ত্রণা। তো এটা নিয়ে সে বলছে আমি সহ্য করতে পারি না, এত যন্ত্রণা, আমি কাতর হয়ে যাই, কান্নাকাটি শুরু করে দিই, এত যন্ত্রণা। মেজাজ কেমন থাকে? প্রচন্ড খারাপ, প্রচন্ড মেজাজ খারাপ, প্রচন্ড রাগ হয়, তখন খুবই বদমেজাজ হয়ে যায়, খিটখিট হয়ে যায়। কেউ কথা বললে আমি কথা বলতে চাই না, কিন্তু খুব বিরক্ত করলে তখন উল্টো পাল্টা যা তা বলে ফেলি, মুখে যা আসে তাই বলে ফেলি। তখন আমার জ্ঞান থাকে না, আমি মুখে যা আসে তাই বলে ফেলি, এত যন্ত্রণা করে। তো মুখে যা আসে তাই বলে ফেলেন মানে আলতু ফালতু গালিগালাজ সব হয়ে যায়, তাই? আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে কোনো টেনশন দুশ্চিন্তা? হ্যাঁ, টেনশন দুশ্চিন্তা তো আছে। কিরকম? আমি কাজে যেতে পারছি না ঠিক মতো, রাজমিস্ত্রি, আমি কাজে যেতে পারছি না, আমার জন্য অনেক, আমার যে হেল্পার আছে তাদেরও কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আর অনেক কাজ ধরা থাকে, তারা তো আর আমার জন্য ফেলে রাখবে না, তাদের তো প্রয়োজন। আমাকে না পেলে তারা তো অন্য কাউকে নিয়ে নেবে, তাহলে আমার সংসার চলবে কি করে? আমি তো কাজ করতে পারছি না। আর কাজে গেলে জল খাওয়া হয় না ঠিক মতো, জলের ঘাটতি আসে, আর জলের ঘাটতি আসলে এই কষ্টটা আরো বেড়ে যায়।
এই ছিল কষ্ট। বলেন কি মেডিসিন, কিভাবে পেশেন্টের থেকে সিমটম কালেকশন করতে হয়। দেখুন, পেশেন্টের ওই রোগের সাথে যে ধরনের লক্ষণ প্রকাশ পাবে সেই বিষয়টাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। পেশেন্টের একই যন্ত্রণার সাথে কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, ঠিক সেই লক্ষণের অনুরূপ একটি ঔষধকে আপনাকে বাছতে হবে, যে ওষুধের মধ্যে রোগের ওই প্রকৃতির যন্ত্রণার অনুরূপ যন্ত্রণা ওই মেডিসিনের মধ্যে রয়েছে। সেই মেডিসিনটিকে ওই রুগীকে দিতে হবে। এটি হচ্ছে হোমিওপ্যাথির ওষুধ প্রয়োগের মানে ওষুধ নির্বাচনের পদ্ধতি। এই সদৃশ বিধান মতে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারলেই রোগী আরোগ্য হবে। বলুন কি মেডিসিন হবে? স্যার কোস্টিকাম হবে কি না? কোস্টিকাম নয়। বলুন, যারা আমার সঙ্গে রয়েছেন তারা বলুন কি মেডিসিন মনে হচ্ছে? আপনারা যত তাড়াতাড়ি সাড়া দেবেন আমি তত তাড়াতাড়ি আপনাদের অন্য আরো অনেক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করতে পারবো। কি মেডিসিন মনে হচ্ছে? ডাক্তার জয়দেব সরকার, এটা কোস্টিকাম নয়। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসক নন, কিন্তু হোমিওপ্যাথিক সম্বন্ধে আপনার অনেক উৎসাহ আগ্রহ রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক, তো লাইভটিকে আবার শেয়ার করে দেবেন একটু। ডাক্তার জিয়াইদুর রহমান বলছেন ক্যান্থারিস। ডাক্তার সুশান্ত দাস বলছেন ক্যান্থারিস। আর কেউ একটু তাড়াতাড়ি বলবেন, তাহলে তাড়াতাড়ি আমি অন্যান্য মেডিসিনের মধ্যে যেতে পারবো। ডাক্তার শ্রীমন্ত দে বলছেন ক্যান্থারিস। আমরা কখনোই কোনো ওষুধকে স্পেসিফিক ভাবে ব্যবহার করার চেষ্টা করব না। আমরা লক্ষণ মিলাতে চেষ্টা করব, সবসময় লক্ষণ মিলাতে চেষ্টা করব। বেলেডোনা পেশেন্ট যে ধরনের লক্ষণ দিয়েছে, এই পেশেন্ট সেরকম লক্ষণ দেয়নি। তার মূত্র পাথরের লক্ষণের সাথে সাথে তার মন মেজাজ আলাদা রকমের রিয়াকশন প্রকাশ করেছে। একজন অভিজ্ঞ চিকিৎসককে এইভাবে পর্যবেক্ষণের মধ্য দিয়ে একটি সদৃশ ঔষধ খোঁজার চেষ্টা করবেন, কখনোই স্পেসিফিক মেডিসিনের দিকে যাবেন না। কংগ্রাচুলেশন আপনাদের সবাইকে, আপনাদের সবার মেডিসিন সঠিক হয়েছে। ওটা ক্যান্থারিস ছিল। ক্যান্থারিস রোগী অত্যন্ত সংবেদনশীল এবং তার মূত্রে প্রচন্ড যন্ত্রণা হয়। আমরা কিন্তু পাথরের দিকে নজর দিইনি। আমরা রোগীর যে কিডনির ভিতরে পাথর আছে সেই পাথরের দিকে আমরা নজর দিইনি। ওই পাথরজনিত কারণে তার কি ধরনের সমস্যা প্রকাশ পাচ্ছে তার সেই দিকে আমরা নজর দিয়েছি। ডাক্তার শ্রীমান্ত দে, আপনি তো প্রথম মেডিসিন ঠিকই বলেছেন, ওটা ক্যান্থারিস, ক্যামোমেলা নয়, ওটা ক্যান্থারিস। তো ক্যান্থারিসে এরকম যন্ত্রণা, প্রস্রাবের যন্ত্রণা থাকে। এই লক্ষণটি বারবার প্রকাশ পেয়েছে প্রুভিং এর সময়ে। প্রস্রাবের যন্ত্রণা থাকে, যন্ত্রণার সময়ে কি হয়, প্রস্রাব ফোটা ফোটা করে হয়, প্রচুর পরিমাণে প্রস্রাব হতে চায় না, ফোটা ফোটা করে প্রস্রাব হয়।
মনে হয় যেন প্রত্যেকটা ফোঁটাতেই তীব্র যন্ত্রণা হয়, প্রতিটা ফোঁটাতে তীব্র যন্ত্রণা অনুভব করে এবং সেই সঙ্গে জ্বালা, ক্যান্থারিসের সাথে জ্বালা থাকে, প্রচন্ড জ্বালা থাকে। এর সাথে আরেকটি লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে প্রুভিং এর সময়, তা হচ্ছে পিপাসা। পিপাসা প্রকাশ পেয়েছে, কিন্তু আমার পেশেন্টের মধ্যে পিপাসা ছিল না। প্রস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে নিজে থেকেই বেশি পরিমাণে জল পান করতে চেষ্টা করতেন, যাতে করে প্রস্রাবটা ভালোভাবে হয় আর যন্ত্রণা কমে যায়, যন্ত্রণা না থাকে, এটা তিনি মনে করতেন। কিন্তু তিনার যে পিপাসা, জলের টান, সেটা কিন্তু ছিল না। এগুলোর সঙ্গে মেজাজ ছিল প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড রাগী, খিটখিটে, ক্যামোমেলার মতোই দেখতে, একদমই ক্যামোমেলার মতো। তো এইগুলোর সাথে ক্যান্থারিসের মধ্যে একটি অনুভূতি লুকিয়ে রয়েছে, তা হচ্ছে কি ক্ষতি হয়ে যাচ্ছে, তার ক্ষতি হয়ে যাচ্ছে। টকিং বিজনেস করছে, এদিকে ব্লাসফেমি, ইরিটেবিলিটি, পেন্ডিউরিং, ডিলুশন সিজড, হিজ কাজ কাম টোটালি বন্ধ হয়ে গেছে, টোটালি কাজ কাম বন্ধ, এবং টকিং বিজনেস তার ক্ষতি হয়ে যাচ্ছে। ডিলুশন ইনজুর্ড, বিং ইনজুরি, ডিলুশন বিং ইনজুর্ড, তার ক্ষতি হয়ে যাচ্ছে, এরকমের একটা অনুভূতি। এইগুলো একে দেওয়া হয়েছিল ক্যান্থারিস। দেখেছেন, মেডিসিনটি কিন্তু আন্দাজে প্রয়োগ হয়নি, সঠিক ওষুধ মানে নির্দেশক লক্ষণের মাধ্যমেই ওষুধটি প্রয়োগ হয়েছে। চলুন পরের মেডিসিন আমি আপনাকে বলি। একটি পেশেন্ট, এটি হলো একজন মহিলা রোগী, তার কিডনিতে পাথর ছিল, 2 কিডনিতে পাথর, একটিতে সাইজ একটু বড় আর একটিতে একটু ছোট। সাইজগুলো এক্সাক্ট আমার মনে নেই, সব খাতায় লেখা আছে এগুলো। তো তার এই কিডনির পাথরের সাথে প্রস্রাব করার সময় প্রচন্ড যন্ত্রণা করে। কিডনির পাথর হলে যখন পাথরটা বার হয়ে আসে, ইউরিথ্রার ভিতরে পাথরটা আটকে যায়, সে সময়ে যন্ত্রণা অনেক বেশি অনুভব হয়, অনেক বেশি অনুভব হয়। তো তার প্রচুর যন্ত্রণা হচ্ছিল, মূত্রর সময় প্রচুর যন্ত্রণা, আর এই যন্ত্রণার সাথে সাথে তার পেটের মধ্যে একটা মোচড় দেওয়া মতো যন্ত্রণা অনুভব, পেটের মধ্যে মোচড় দেওয়া মতো যন্ত্রণার অনুভব, এবং সেই সাথে বারবার প্রস্রাব ও পায়খানার বেগ আসছে। তাকে বেশ ঘন ঘন পায়খানায় এবং প্রস্রাবে যেতে হচ্ছে, আর অল্প পরিমাণে পায়খানা হচ্ছে, কোনো সময় পায়খানা হচ্ছে না, প্রস্রাবও অল্প পরিমাণে হচ্ছে, ফোঁটা ফোঁটা নয়, অল্প পরিমাণে হচ্ছে, কিন্তু অনেক বেশি যন্ত্রণা। এবং অনেক সময় প্রস্রাবে গিয়ে মনে হচ্ছে প্রস্রাব হবে, বেগ আছে, প্রস্রাব হবে, যাচ্ছে, কিন্তু হচ্ছে না। এবং প্রস্রাবের পরেও মনে হচ্ছে যে আরেকটু প্রস্রাব হলে ভালো হতো, আরেকটু প্রস্রাব হয়ে গেলে ভালো হতো। সবসময় একটা বেগ থাকছে, একটা বেগ। খুব যে কোথানি, ক্যান্থারিসের যে খুব কোথানি ছিল, সেই কোথানি নেই, কিন্তু ও নিজের থেকেই চেষ্টা করছে যে প্রস্রাবটা আরেকটু বেশি হলে ভালো হতো, পরিমাণে আরেকটু হলে ভালো হতো। অল্প পরিমাণে হচ্ছে, কিন্তু আবার কোনো কোনো বার হচ্ছে না। আর ওই প্রস্রাবের যন্ত্রণার সাথে সাথে তার পেটের মধ্যে একটা মোচড় দেওয়ার মতো অনুভব হয়, তার সেই সাথে আবার পায়খানার বেগ আসছে। এই ছিল তার কষ্ট। এটা তাকে খুবই বিরক্ত করছিল রুগীকে, প্রচন্ড ভাবে বিরক্ত, প্রচন্ড ভাবে খিটখিটে হয়ে যাচ্ছিল রুগী, এবং এই রোগের সাথে সে প্রচন্ড বদমেজাজি এবং বিরক্ত ছিল।
অনেক বিরক্ত, চুপচাপ শান্তভাবে থাকতে ইচ্ছা করছিল, কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছা করছে না, চারিপাশে শব্দ হইচই হই হুল্লোড় একদম ভালো লাগছিল না। আর সে যখন চুপচাপ থাকছে তখন তাকে কেউ যদি জিজ্ঞাসা করে সে খুবই বিরক্ত হচ্ছিল। সে নিজে থেকেও কথা বলতে চাচ্ছে না এবং কেউ তাকে কিছু জিজ্ঞাসা করুক সেটাও সে চাচ্ছে না। তো যখন কেউ মানে জিজ্ঞাসা করছে কেমন আছে, সে খুব বিরক্তির সঙ্গে বদমেজাজের সঙ্গে জবাব দিচ্ছে, ভাল লাগছে না, কথা বলতে পারছি না, সরে যাও এখান থেকে, আমাকে বকিও না, আমার ভালো লাগছে না। এরকম ভাবে একটা খুব বদমেজাজের সঙ্গে তীব্র প্রতিক্রিয়া স্বরূপ দেখাচ্ছে। সে কারোর সহযোগিতা নিতে চাচ্ছে না, চুপচাপ শান্তভাবে থাকতে চাচ্ছে, কিন্তু ওদিকে তো তার যন্ত্রণা হচ্ছে প্রচুর এবং অতি তীব্র প্রতিক্রিয়া। কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছা নেই, কোনো কিছু দেখি তার ভালো লাগছে না। এইটুকু ছিল লক্ষণ। যেহেতু তরুণ মানে যন্ত্রণা তীব্র অবস্থাটা হচ্ছে একটা অত্যন্ত স্পষ্ট লক্ষণ প্রকাশের অবস্থা, তখন ওষুধের লক্ষণগুলো চিত্রগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। তাই খুব একটা বেশি সময় লাগে না এই সময় ওষুধগুলোকে নির্বাচন করতে। কি মেডিসিন মনে হচ্ছে বলুন তো? ওয়ালাইকুম আসসালাম, ডাক্তার আব্দুল আহাদ লস্কর। কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু জানাবেন। ডাক্তার রুজিনা মাসুমা বলছে নাক্স। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। ডাক্তার আবু সাদাত এমডি সায়েম সারসা পেরিলা, সারসা পেরিলা, ইসমাইল হাসান ক্যান্থারিস। আর কেউ একটু বলুন, ঝটপট বলুন। আপনারা আপনাদের টাইম লাইনের লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই লাইভে অংশগ্রহণ করতে পারেন। আব্দুল আহাদ লস্কর, নাক্স ভূমিকা। আর কেউ? জেলসিমিয়াম, ডাক্তার শ্রীমন্ত দে জেলসিমিয়াম। যে একটা বিষয় আপনাদের এদিকে খেয়াল রাখতে হবে, ডাক্তার সুশান্ত দাস কস্টিকাম, খেয়াল রাখতে হবে যে আমি কোনো স্পেসিফিক মেডিসিন ব্যবহার করছি না, কোন রকম স্পেসিফিক মেডিসিন ব্যবহার করছি না, আমি লক্ষণ সদৃশ্য মেডিসিন ব্যবহার করছি। একটি পেশেন্ট যখন আসবেন তখন তাকে খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আর পর্যবেক্ষণ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে আর পর্যবেক্ষণ করতে হবে রোগী কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, যন্ত্রণা কেমন হচ্ছে, যন্ত্রণার সময় মানে কোন সময় যন্ত্রণা হচ্ছে, প্রস্রাবের আগে, সময়ে, পরে কিরকম যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার সাথে প্রস্রাব কেমন হচ্ছে, এই যন্ত্রণা তীব্র অবস্থায় তার মন মেজাজ কেমন থাকছে, সে নিজে কিভাবে থাকতে চাচ্ছে, এই বিষয়গুলোকে খুব ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। বুঝে নিলেই একটা একটা করে বুঝে নিতে হবে। রুগী অনেক কথাই বলতে পারে, আপনার যেখানে 10টা কথা হলেই হয়ে যাবে, রুগী সেখানে 500টা কথা বলতে পারে, কিন্তু সেই 500টা কথার পুরো কথাকে যদি আপনি বিচার বিশ্লেষণ করে মেডিসিন নির্বাচন করতে যান তাহলে আর সম্ভব হবে না। আপনার যে জায়গাটুকু দরকার রুগীরা দেখবেন সবসময় সেই জায়গাটুকুকে টাচ করেই সেখান থেকে অন্যদিকে সরে যাবে, সেই জায়গাতে টাচ করেই রুগী বারবার অন্যদিকে সরে যাচ্ছে, অন্যান্য কথা বলতে শুরু করে দিচ্ছে। তা অন্যান্য যে কথাগুলো বলছেন তাকে নিষেধ করা হবে না, সে বলুক, কিন্তু আপনার যে জায়গাটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আপনি সেইখানে আপনি ভাবনাটাকে রাখুন এবং বাকি কথাগুলোকে শুনুন। যে কথাগুলো বললেন সেই কথাগুলোর মধ্যে কোনো কিছু রয়েছে কিনা, নির্দেশক লক্ষণ কিছু রয়েছে কিনা সেটাকে দেখুন। যদি আসে তাহলে সেই খানকার পয়েন্ট জায়গাটাকেও পয়েন্ট আউট করে
রেখে দেন এবং আপনি যা জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন সেটাকেও পয়েন্ট আউট করে রেখে দেন। দিয়ে এইবার রুগীকে এমন ভাবে জিজ্ঞাসা করবেন যাতে হ্যাঁ বা না উত্তর না হয়। সরাসরি কোনো পরিচালক প্রশ্ন করা যাবে না যে আপনার যখন যন্ত্রণা হয় তখন চাপ দিলে কি আরাম লাগে, গরম সেঁক দিলে কি আরাম লাগে, এরকম বলা যাবে না। যখন যন্ত্রণা হয় তখন আপনি অস্থির হয়ে পড়েন না চুপচাপ থাকেন, এইরকম সরাসরি কোনো পরিচালক প্রশ্ন করা যাবে না। যখন যন্ত্রণা খুব বেশি হয় তখন আপনি কিসে আরাম পান, কিসে বৃদ্ধি হয়। যখন যন্ত্রণা খুব বেশি হয় ওই সময়ে আপনি নিজেকে কিভাবে ম্যানেজ করেন। যখন যন্ত্রণা খুব বেশি হয় তখন আপনি আপনার মেজাজ কেমন থাকে, আপনি কিভাবে থাকতে পছন্দ করেন। এইভাবে এত কিছু বুঝিয়ে দেওয়ার পরেও রুগী যদি বুঝতে না পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে এই রুগী নির্বোধ আছে। তাহলে নির্বোধ ওটাই হচ্ছে একটা সিমটম। যদি ইন্টেলেকচুয়াল, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধি, অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধি, এটা যদি একটা লক্ষণ হয় তাহলে নির্বোধ, ডাল ব্রেন, যার জন্য সে বুঝতে পারছে না, তাহলে ওই ডাল ব্রেনের মধ্যে থেকে তার মেডিসিন হবে, এটা আপনাকে বুঝতে হবে। ওইখান থেকেই আপনাকে ঢুকতে হবে। এরকম ভাবে পর্যবেক্ষণের মধ্য দিয়ে শুনে বুঝে বিচার করে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো চলুন, কংগ্রাচুলেশন যারা নাক্স ভূমিকা বলেছেন। সবার আগে বলেছেন ডাক্তার রোজিনা মাসুমা নাক্স ভূমিকা। পেশেন্টে ছিল নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাতেও আপনার ওই ক্যান্থারিসের মতো বারবার প্রস্রাবের বেগ আসে। এই ব্যথা প্রস্রাবের যন্ত্রণার সাথে তার পেটের মধ্যে একটা মোচড় দিচ্ছিল, দিয়ে পায়খানার বেগ আসছিল এবং পায়খানাতে যাচ্ছিল কিন্তু পায়খানা হচ্ছিল না। আসলে তার ভিতরে তো মল তেমন নেই, একবার হয়তো হয়েছে একটু, তারপরে আর হচ্ছে না। তার পেটে তো মল নেই, প্রস্রাবের যন্ত্রণার কারণেই তার পেটের মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে, যন্ত্রণা দিয়ে উঠছে। সেটার জন্য পেশেন্টের অনুভব হচ্ছে যে প্রস্রাব হবে, পায়খানা হবে, কিন্তু পায়খানা হচ্ছে না, নিষ্ফল বেগ। মূত্র ত্যাগ করতে গেলেও অল্প অল্প প্রস্রাব হচ্ছে। তারপরে মনে হচ্ছে যেন আরো কিছু থেকে গেল, অর্থাৎ মূত্র ত্যাগের পরেও তার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ, আরাম পাচ্ছে না। মনে হচ্ছে আরো একটু হলে ভালো হতো, যেটুকু অবশিষ্ট রয়ে গেল ওটা তাকে যন্ত্রণা দিচ্ছে, পীড়া দিচ্ছে, সেটাও যদি বার হয়ে যেত তাহলে ভালো হতো, সেটা হচ্ছে না। তাহলে ঘন ঘন নিষ্ফল মল ও মূত্রত্যাগের বেগ, এবং মূত্রত্যাগের পরেও মনে হচ্ছে আর একটু রয়ে গেল, হয়ে গেলে ভালো হতো। সে শান্তি চাচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না। এটা হলো মূত্রর সাথে সম্পৃক্ত লক্ষণ। মানসিক লক্ষণের মধ্যে কি রয়েছে? মেজাজ বদরাগী, প্রচন্ড খিটখিটে, প্রচন্ড বদরাগী, একা চুপচাপ শান্তভাবে থাকতে পছন্দ করছেন, যেখানে কেউ বিরক্ত করলে ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছা করছে না। এগুলোর সাথে মেট্রামেটিকায় কি বলা আছে? নাক্স ভূমিকা সবসময় অনেক তীব্র প্রতিক্রিয়া দেখায়, খুব বদমেজাজের সঙ্গে খুব তীব্র প্রতিক্রিয়া দেখায়। এখানেও সেটাই হয়েছে। তার সঙ্গে কেউ কথা বলতে গেলে সে তো একদমই পছন্দ করছে না। যদি কখনো জবাব দিতে বাধ্য হয় তাহলে খুব বিরক্তের সঙ্গে অত্যন্ত তীব্রভাবে প্রকাশ করছে। এইগুলো বোঝা গেল নাক্স ভূমিকা। এটা ছিল নাক্স ভূমিকা। আপনারা একটা মেডিসিন খুব ব্যবহার করে থাকেন, মূত্রপাথড়ী মানেই আপনারা ওই মেডিসিনটা ব্যবহার করবেন। মূত্রপাথড়ী মানেই মেডিসিনটা আপনাদের কাছে কমন হয়ে যাবে, কমন। তা চলুন বলি। কিডনির পাথরের সাথে সাথে তার কোমরে প্রচন্ড ব্যথা। কিডনির পাথরের সাথে সাথে কোমরে প্রচন্ড ব্যথা। এটাও ছিল আমার একটি মহিলা পেশেন্ট, অল্প বয়সের, 26-27 বছর বয়সের একজন মহিলা পেশেন্ট, দোহারা স্বাস্থ্য, গৌর বর্ণা, ফর্সা, দোহারা স্বাস্থ্য। তো তার কিডনি পাথর রয়েছে
যখন যন্ত্রণা হয়, একদিকে কিডনিতে পাথর, সে অপারেশন করবে বলে ঠিক করে নিয়েছিল, কিন্তু অপারেশন না করে আমার কাছে পরামর্শ নিতে এসেছিল। তখন আমি শুনে টুনে বললাম যে যন্ত্রণা তো কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, তারপরে এটা বারও হয়ে যাবে। যদি অপারেশন করতেই হয়, আমার মনে হচ্ছে একটু ওষুধ খাওয়ার পরে করলে ভালো হয়। আশা করছি অপারেশন করা লাগবে না। তো আমার এই কথা শুনে সে চিকিৎসা শুরু করলো। যখন তার যন্ত্রণা বেশি হয়, প্রস্রাব করতে গেলে যখন যন্ত্রণা বেশি হয়, তখন তার কোমরেও প্রচন্ড ব্যথা হয় এবং যন্ত্রণা করে। কোমরেও যন্ত্রণা করে এবং প্রস্রাবেও যন্ত্রণা করে, প্রচন্ড যন্ত্রণা। আর এই যন্ত্রণা যখন হয়, তখন সেই যন্ত্রণার উপরে মাঝারি ধরনের একরকম চাপ দিয়ে চুপচাপ শান্তভাবে থাকতে পছন্দ করে। চলাফেরা করলে, হাঁটা চলা করলে, নড়াচড়া করলে এটা বেশি হয়, যার জন্য সেই সময় একটু চাপ দিয়ে, হালকাভাবে চাপ দিয়ে শান্তভাবে থাকতে পছন্দ করে, ওতে তার আরাম হয়। এবং যন্ত্রণা পা পর্যন্ত চলে যাচ্ছে, পিঠ পর্যন্ত চলে আসছে। প্রস্রাবের যন্ত্রণা, চারিদিকে তলপেটটা, পুরো তলপেটটা যেন ব্যথা হয়ে গেছে। প্রস্রাবের যন্ত্রণায় যেন পুরো তলপেটটা ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে, পিঠের দিকে ব্যথা এবং প্রচন্ড যন্ত্রণা হয়। প্রস্রাব অল্প পরিমাণে হচ্ছে এবং যন্ত্রণা করছে। আচ্ছা, এগুলোর সঙ্গে তার ওই যে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, এটা একটা কমন সিমটম। যখন মূত্রপাথরের যন্ত্রণা শুরু হয়, যখন যন্ত্রণা হয় না তখন হয় না, স্বাভাবিক যেমন প্রস্রাব হয় স্বাভাবিক হয়, কিন্তু যখন যন্ত্রণা শুরু হয় তখন ঘন ঘন প্রস্রাব হওয়া হচ্ছে একটা স্বাভাবিক লক্ষণ। ঘন ঘন প্রস্রাব হয়, আর জল কম খেলেই তার প্রস্রাবটা ঘন হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে পড়ে, অল্প পরিমাণে হয় এবং গাঢ় হলুদ হয়ে যায়, তখন আবার যন্ত্রণা করে। এই জন্য সে সবসময় জল একটু বেশি বেশি খেতে চেষ্টা করে, কিন্তু কোনো কারণে জল খাওয়া হয়নি ঠিক মতো, তখন প্রস্রাবের পরিমাণ কমে আসে এবং প্রচুর যন্ত্রণা করে। যন্ত্রণার ধরনটা তো বললাম, এবার বুঝে নেন যে কত বেশি যন্ত্রণা। এই তীব্র যন্ত্রণায় পুরো তলপেটটা ব্যথা হয়ে যায়, কোমরে ব্যথা, পিঠ পর্যন্ত ব্যথা চলে আসে, উরু পর্যন্ত নেমে আসে, এত যন্ত্রণা করে, বিভৎস যন্ত্রণা। আচ্ছা, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যন্ত্রণা নিয়ে কোনো টেনশন, দুশ্চিন্তা কোনো কিছু? সে অনেক টেনশনে ছিল, প্রচুর টেনশনে ছিল। টেনশন হচ্ছে যে সে একটা বাড়ি করবে বলে ঠিক করেছে, টাকা পয়সা গুছিয়েছে, একটা বাড়ি করবে। তো এখন এই চিন্তাতে সে সবসময় কল্পনা করছিল, পরিকল্পনা ছিল কিভাবে করবে ইত্যাদি ইত্যাদি, এগুলো টাকা পয়সা গুলো গুছিয়েছে, ঘর করবে। এখন এই যে যন্ত্রণা শুরু হয়েছে কিডনি পাথরে, ডাক্তারই বলেছেন যে অপারেশন করতে হবে। যদি অপারেশন করতে হয় তাহলে তো অনেক টাকার ব্যাপার, তাহলে আমার আর ঘরটা হবে না। এটা নিয়ে তার অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা। তাহলে আমি আর ঘরটা করতে পারবো না, আমার আর ঘরটা হবে না, এইটা নিয়ে তার প্রচুর দুশ্চিন্তা ছিল। আর এই টাকা পয়সাগুলো সে অনেক কষ্ট করে গুছিয়েছে, হাত টান করে করে খরচ করে সে গুছিয়েছিল। তো এটা নিয়ে তার অনেক টেনশন। তো আমি যখন তাকে বললাম যে এটা আশা করছি ওষুধেই ঠিক হয়ে যাবে, অপারেশন করা লাগবে না, তো সে ভরসা পেয়েছে এবং টাকা পয়সাগুলো আর অতিরিক্ত খরচা করতে হবে না। আর অপারেশন তো আছেই, সমস্যা হলে তো সঙ্গে সঙ্গে গিয়ে অপারেশন করে ফেলবে। এই পুরো ব্যাপারটাকে যখন বোঝানো হলো, তখন রোগী আটকে গেল এবং চিকিৎসা করলো। রোগীর পাথর বার হয়ে গেছে। কি মেডিসিন? এটাই ছিল সব থেকে বড় টেনশন।
ঘরটা করতে পারবো না, এত কষ্ট করে টাকা পয়সাগুলো একটু গোছালাম, সেখান থেকে অনেক টাকা পয়সা আমার বার হয়ে যাবে, এটা একদমই ভালো লাগছিল না, খুবই মন খারাপ ছিল। ঘর করতে হবে, এটাই তার একটা বড় ইচ্ছা, টেনশন। কি ওষুধ? ডাক্তার সুশান্ত দাস। লাইকোপোডিয়াম, আচ্ছা। ডাক্তার সুশান্ত দাস লাইকোপোডিয়াম, আব্দুল আহাদ লস্কর লাইকোপোডিয়াম, আর কেউ? আর কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই মেডিসিনটা হবে না। মেডিসিনটা লাইকোপোডিয়াম নয়, মেডিসিন লাইকোপোডিয়াম নাই, মেডিসিন হচ্ছে বারবারিস ভালগারিস। এই মেডিসিনটা হচ্ছে বারবারিস ভাল। বারবারিস ভাল। আপনারা মেট্রিয়ামেটিকা একটু ভালো করে পড়বেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। চায়না নয়, চায়না নয়, বারবারিস ভাল, একদম এটা বারবারিস ভাল। চায়নাতে অসুস্থতার সঙ্গে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, আপনারা এইগুলো ভুল করছেন। চায়নায় অসুস্থতার সঙ্গে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এটা বারবারিস ভাল। বারবারিস ভালের একটা বিষয় রয়েছে না, যন্ত্রণা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো যন্ত্রণা হচ্ছে তার ইউরিথ্রাতে, কিডনিতে ব্যথা আছে। সারা তলপেটে ব্যথা কেন হবে? কোমরে ব্যথা ছড়িয়ে যাবে কেন? এই কেন্দ্র থেকে ব্যথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইউরিথ্রার ওখানে যন্ত্রণা হবে, ওইখান থেকে প্রস্রাবের যন্ত্রণা হবে, ব্যাস এই পর্যন্ত ঠিক আছে। সেই যন্ত্রণা তলপেটে হয়ে যাচ্ছে, কোমরে হয়ে যাচ্ছে, কিডনির স্থান থেকে পিঠের দিকে যন্ত্রণা হচ্ছে, কেন্দ্রস্থল থেকে যন্ত্রণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঘন ঘন মূত্রত্যাগের বেগ, এটা তো একটা কমন সিমটম যন্ত্রণার সাথে। জল কম খেলে প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং রং গাঢ় হলুদ হয়ে যায়। বারবারিসের এটাও একটা লক্ষণ। এটার সাথে বারবারিসের মানসিকতা যা থাকে সেটা হচ্ছে, বারবারিস কোনো একটা কিছু অর্জন করতে চায়, কোনো একটা অর্জন করতে চায়, এবং সেই অর্জন করার লক্ষ্যে অনেক পরিশ্রম করে, চায়নার মতন অনেক পরিশ্রম করে। এবং বারবারিস খুব সম্মানের সাথে উপার্জন করতে চায়, খুবই সম্মানের সাথে। সে খুব সম্মানীয় ব্যক্তি নিজেকে মনে করে, সম্মানের সাথে আপোষ করে না। এখন একটা ঘর করবে, একটা ঘর একটা সম্মানের ব্যাপার। যাদের ঘর নেই, বাসা নেই, আত্মীয় স্বজনের কাছে এই ঘর বাড়ি না থাকা, এই যে কত বড় একটা হীনমন্যতা, যাদের নেই তারা জানে, যাদের আছে তারা এই অনুভবটা করতে পারবে না। আত্মীয় স্বজন আসলে তারা কেউ কিছু বলুক আর না বলুক, বাসা বাড়ি নেই, তারা যেমন পরিস্থিতিতে বসবাস করছে, এই অবস্থায় তাদের কাছে নিজেকে অনেক হীনমন্যতায় ভোগে, সম্মান হানিকর মনে হয়। তাই সে একটা সুন্দর থেকে ঘর করতে চায়, সবার আগে একটা ঘর করবে যাতে মান সম্মানটা বজায় থাকে। এটা হচ্ছে তার প্রেগনেন্ট, এটা হলো তার প্রেগনেন্ট, এটা হলো তার প্রেগনেন্ট। ডিলুশন
সি ইজ প্রেগনেন্ট, ডিলিউশন সি ইজ প্রেগনেন্ট, যেন সে গর্ভবতী, মাথার মধ্যে ধারণ করেছে, মাথার মধ্যে গর্ভ হয়েছে, সেইখান থেকে একটা উৎপাদন দিতে হবে। গর্ভ হলে কি হয়, একটা বাচ্চা প্রসব করে, একটা উৎপাদন করে, রিপ্রোডাক্ট করে, সেটাও করতে চায়, কিন্তু তার আগে তো মেন্স হয়ে যাচ্ছে। মেন্স হয়ে যাওয়াটা হচ্ছে ব্যর্থতা। যাদের বাচ্চা নেই তারা এই ব্যাপারটা ভালো করে অনুভব করতে পারবেন। যারা বাচ্চা চান, একটা উৎপাদন করতে চান, একটা রিপ্রোডাক্ট দিতে চান, তারা কত আশাবাদী, কত খুশি, কত পরিকল্পনা তাদের থাকে। কিন্তু দিনের শেষে যখন তাদের মেন্সটা হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, এ মাসেও হলো না, কি কষ্ট কি বেদনা তারাই জানে। তো একটা ঘর বানাবো এই পরিকল্পনায় অনেক কষ্ট করে টাকা পয়সাগুলো জমিয়ে একটা পরিকল্পনা মাফিক আগাচ্ছিল, হঠাৎ কিডনিতে পাথর হয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবার আগেই ভেঙে যাচ্ছে, অর্থাৎ মেন্সেস হয়ে যাচ্ছে। এটা তাকে ভেঙে দিচ্ছিল, সঙ্গে ফিজিক্যাল সিমটম। এই মেডিসিন খুব অপব্যবহার হয়। হোমিওপ্যাথিতে প্রচুর 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 অপব্যবহার হয় বারবারিস ভালগারিস। কিডনি পাথর হয়েছে মানে বারবারিস ভালগারিস। সঠিক লক্ষণের সাথে সঠিক সদৃশ ঔষধ ব্যবহার করতে পারলে কিডনির পাথর খুব অল্প সময়ের মধ্যে কোন রকম উপদ্রব ছাড়াই বার হয়ে যায়। বারবারিস ভালগারিস আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, বারবারিস ভালগারিসকে আপনারা নতুন করে শিখলেন। বারবারিস ভালগারিসটা আপনারা নতুন করে শিখলেন। আচ্ছা, এবার আমি আরেকটি পেশেন্টের কথা বলবো, একটা দারুণ পেশেন্ট, চমৎকার পেশেন্ট। আরেকটা পেশেন্টের গল্প আপনাদের কাছে আমি করেছি কিনা জানি না। একজনের কিডনির পাথর ছিল, যাকে আমি 50 ml পর্যন্ত মেডিসিন দেওয়ার পর তবে তার পাথরটা বার হয়। একটা ছেলে, তাদের অনেক বড় ব্যবসা ছিল, মলের ব্যবসা, কাপড়ের মলের ব্যবসা। একটা ছেলে, আমি জানি না কেসটি আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিনা, যদি আলোচনা করে থেকে আপনারা বলবেন তাহলে কেসটিকে এড়িয়ে অন্য কেস নিয়ে আলোচনা করব। তো তার কিডনিতে পাথর ছিল, সে অন্যান্য প্যাথি চিকিৎসা করার পরও সেটা সারছিল না। তো তার খুব যে বেশি তীব্র যন্ত্রণা হতো তা নয়, কিন্তু মাঝে মাঝে তার যন্ত্রণা হতো এবং কিডনির এখানে তার একটা অনুভূতি, অস্বস্তি, অসুবিধা এগুলো অনুভব হতো এবং প্রস্রাবের সময় মাঝে মাঝে তার যন্ত্রণা হতো। এইটুকু তার সমস্যা, কিন্তু এটা নিয়ে তার অনেক দুশ্চিন্তা, অনেক ভয় ছিল, অনেক দুশ্চিন্তা এবং অনেক ভয় ছিল যে এটা অপারেশন করতে হবে। তো অপারেশন করতে সে চাচ্ছিল না, সে চাচ্ছিল ঔষধের মাধ্যমে যেভাবেই হোক বার হয়ে যাক। তো আমি জিজ্ঞাসা করছিলাম অপারেশন করলে কি হবে। যদি কেসটা আপনারা শুনে থাকেন কমেন্টে লিখে দেবেন, আমি তাহলে এটাকে বাদ দিয়ে দেব। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে অপারেশন করলে কি হবে, কিসের ভয়। তা বললো যে অপারেশন করলে আমি দেখেছি খারাপ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, মানুষ আর আগের মতো শক্তিশালী থাকে না, অনেক ক্ষতি হয়ে যায়। আমি এই জন্য অপারেশন করতে চাচ্ছি না। আমি সংক্ষেপে বলছি কেসটা, এই জন্য অপারেশন করতে চাচ্ছি না, ওষুধের মাধ্যমে ভালো হয়ে গেলে ভালো হয়। আর কিছু টেনশন দুশ্চিন্তা না, আর কোনো টেনশন দুশ্চিন্তা তেমন কিছু নেই। তবে তার আচার ব্যবহারের মধ্যে আমি এক কথাবার্তায় জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে ওর বাবার পরিবারের মধ্যে ওর একটা সমস্যা ছিল। পরিবারের মধ্যে সমস্যা, এটা হচ্ছে বাবার সাথে ওর প্রায়ই ঝগড়া অশান্তি হতো, মন কষাকষি হতো। কারণ হচ্ছে ওর বাবাকে বাইরের লোকজনের সঙ্গে বেশি মিশামিশি করতে নিষেধ করত, প্রায় নিষেধ করতো যে বাইরের লোকজনের সঙ্গে অযথা মেলামেশা করবা না, তারা ক্ষতি করতে পারে,
ক্ষতি করবে বা ক্ষতি করতে পারে। তাই আমি বললাম যে এই ধারণা কিভাবে এলো? যে তারা আমাদের ব্যবসার অনেক ক্ষতি করেছে, আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে। তারপরে থেকে আমি পুরো সাবধান হয়ে গেছি এবং আমি বাবাকে প্রায়ই বলি। কিন্তু বাবা তাদের সঙ্গেই বেশি মেশে এবং তারা সুযোগ বুঝে ক্ষতি করে। এইজন্য আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। আমি এটাকে মেনে নিতে পারি না। বাবার সঙ্গে আমার খুব অশান্তি হয়। আর আমাদের ব্যবসার সাথে একটা বিষয় মানে গোনাগুনির ব্যাপারে আমাকে যেকোনো জিনিস ১০ বার গুনতে হয়। ১০ বার না গুনলে আমার মনে শান্তি আসে না। একই জিনিস আমাকে বারবার গুনতে হবে, বারবার গুনতে হবে। আমিও মনে করি যে এতবার গোনা কিসের দরকার? কিন্তু তারপরেও আমি বারবার গুনি। না গোনা পর্যন্ত আমার মনে শান্তিই পাবে না। আমি লোকজনের সঙ্গে খুব একটা বেশি মিশি না। কেননা লোকজন সুযোগ পেলেই ক্ষতি করবে। এইজন্য খুব একটা বেশি মিশি না। তার যে কাস্টমার গুলো আপনার কর্মচারীগুলো রয়েছে তাদের সঙ্গেও তার মাঝে প্রায়ই সমস্যা হয়, মতানৈক্য ঘটে। কি মেডিসিন দিয়েছিলাম বলুন? কেসটা মনে হয় আপনাদের সঙ্গে আলোচনা করিনি। আলোচনা করলে তো আপনারা লিখে দিতেন যে কেসটা আপনারা শুনেছেন। তো এই পেশেন্টের 200 পোটেন্সি থেকে শুরু করে আমি 50,000 পাওয়ার পর্যন্ত দিয়েছিলাম। তারপরে তার টেস্ট করার পরে দেখেছি যে আর কিডনিতে পাথর নেই, বার হয়ে গেছে। এবং এখন তাকে আর গুনতে হয় না, বারবার গোনাগুনি এগুলো করতে হয় না। বাবার সঙ্গে আর মানসিক ঝামেলা অশান্তি এগুলো আর হয় না। এবং ব্যবসার উন্নতির পরিকল্পনায় সে এখন অনেক চিন্তা ভাবনা করে, অনেক প্ল্যান করে, অনেক ভালো অবস্থা তৈরি করে ফেলেছে। মন তার এখন পুরোপুরি কাজের উপরে উৎসাহ ফিরে পেয়েছে। কি মেডিসিন বলুন তো? থুজা বলেছেন, ডাক্তার আব্দুল আহাদ লস্কর থুজা বলেছেন। আর কেউ? আর কেউ? আর কেউ বলবেন? আর কেউ বলবেন? আচ্ছা, আপনারা এই জায়গাগুলোকে একটু ভাবুন। আমরা পাথরের কথা ভাববো না। পাথর হয়েছে, তো পাথর নিয়ে তার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে এটা বড় হয়ে গেলে তাকে অপারেশন করতে হবে। তো অপারেশন করলে তার ভয় হচ্ছে অপারেশন করার পরে তার ক্ষতি হয়ে যেতে পারে, কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হবে। তাই সে অপারেশন করবে না। ক্যান্সারও হয়ে যেতে পারে, ক্ষতিও হয়ে যেতে পারে, শরীর অক্ষম হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে সে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে খারাপ কোনো কিছু হয়ে যাবে। এই খারাপ কোনো কিছু হয়ে যাবার ঝুঁকি সে নিতে পারছে না। আপনারা অ্যানালাইসিস করুন, উপলব্ধি করুন, সে ঝুঁকি নিতে পারছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে বাবার সাথে তার বারবার দ্বন্দ্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে। কেন? ওই ক্ষতি হবার ভয়ে। যে যাদের সঙ্গে বাবা মেলামেশা করছেন তারা বিগত দিনে সুযোগ বুঝে ক্ষতি করেছেন, ব্যবসার ক্ষতি করেছেন, পরিবারের ক্ষতি করেছেন। তারপরে থেকে সেই লোকগুলোকে বা বাইরের লোকজনগুলোকে আর বিশ্বাস করে না, মেনে নিতে পারে না। যার জন্য বারবার একটা ছোট বাচ্চা ছেলে হয়ে সে তার বাবাকে বারবার নিষেধ করছে, অন্যদের সঙ্গে মেলামেশা করতে বারবার নিষেধ করছে। তাহলে কি এটা সন্দেহ করছে? একবার ন্যাড়া বেলতলায় গিয়েছে, দ্বিতীয়বার ন্যাড়া বেলতলায় যেতে আর সাহস পাচ্ছে না। যার জন্য সে কশাসলি লাইফ ডিল করছে যে বারবার সে যেন আর না ঠকে। এই সন্দেহ, ঠকার ভয়। আর হচ্ছে বারবার গোনা। এই বারবার গোনা, এটা কেন? সন্দেহ, এখানেও সন্দেহ।
এখানেও সন্দেহ আছে, কাউন্টিং কন্টিনিউয়াসলি, যে আমি ঠিক গুনলাম তো, ঠিক গুনলাম তো, ঠিক গুনলাম তো, ভুল হলো না তো, কম নিলাম না তো, টাকা বেশি গেল না তো, টাকা কম নিলাম না তো, টাকা বেশি গেল না তো, সন্দেহ, যার জন্য তাকে বারবার গুনে তাকে কনফার্ম হতে হচ্ছে। এই মেডিসিন হাইসিএমএস। কংগ্রেচুলেশন ডাক্তার এমডি মাহবুব, ডাক্তার রুজিনা মাসুমা, হাইসিএমএস। দেখেন, আমি যে কটা কেস বললাম, প্রত্যেকটা কেসের সঙ্গে একটা কেসের সাথে আরেকটা কেসের মিল নেই। অনেক কেস আছে, অনেক কেস, প্রচুর কেস আছে। খুব অনায়াসে পাথরগুলোকে বার করা যায় এইভাবে। এবং এইগুলোর মধ্যে আপনার লাইকোপোডিয়াম, মেডোরিনাম, ডায়োস্কোরিয়া, কলোসিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ওসিমাম ক্যান, প্যারিডা ব্রেভা, সারসাপেরিলা, ট্যাবেকাম, এই সমস্ত ট্যারিন্টুলাই, আপনার টেরিবিনথিনা, এই সমস্ত ওষুধগুলোর মধ্যেই সাধারণত বেশি বেশি পাওয়া যায় রোগীগুলোকে। এইগুলোর মধ্যেই বেশিরভাগ রোগীগুলো এসে যায়, প্রায় রোগীগুলো এসবের মধ্যেই এসে যায়। তো আলোচনা আজকে আর বাড়াবো না, আলোচনা এই পর্যন্তই থাক। কেমন লাগলো আপনাদের কাছে আলোচনা জানাবেন প্লিজ। লাইভটি মানে এই ভিডিওটি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই দেখতে পাবেন, যখন খুশি তখন দেখতে পাবেন। যারা এখনো অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পায়। আজকে এ পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার রাত 9টায়, ভারতের সময় রাত 9টায়, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে লাইভ, সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। যদি কেউ, আমরা অনলাইনে চিকিৎসা দিয়ে থাকি, কেউ অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে চাইলে আপনারা 9153647380, 9153647380, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আলোচনা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার ভিডিও আর লম্বা করতে চাইছে না, এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তীতে পরের মেডিসিন গুলো নিয়ে আলোচনা করব। যদি আপনারা সঙ্গে থাকেন, কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত প্রকাশ করেন, তাহলে চেষ্টা করব পরবর্তী মেডিসিন গুলো নিয়ে আলোচনা করতে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সুশান্ত দাসকে। বেশ ভালো, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। আপনারা ভিডিওগুলো শেয়ার করে অবশ্যই অন্যদেরকে সহযোগিতা করবেন, যাতে করে হোমিওপ্যাথি সম্বন্ধে একটি সাম্যক জ্ঞান অর্জন করতে পারেন অন্তত পক্ষে। তো আজ এ পর্যন্তই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।